নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো মানুষের মুক্তি লাভ হয় কিভাবে, কোন গ্রহের অবস্থানে মানুষের মুক্তি লাভ যোগ হয়। মুক্তি মানে সে জীবনে যে মৃত্যুর পরে সে আর জন্মগ্রহণ করে না, এটাই মুক্তি লাভ যোগ। সেটা সবার জীবনে ঘটে না। কিছু কিছু লোকের শুভ কর্ম বা আগের জন্মের শুভ কর্ম বা এই জন্মের শুভ কর্মের ফলে তার মুক্তি লাভ যোগ হয়। এই মুক্তি লাভ যোগ রাশিচক্রে কীরমভাবে আপনারা বুঝবেন বা জানবেন যে এই জাতক বা জাতিকার জীবনে মুক্তি লাভ যোগ আছে, সেই নিয়ে আপনাদের আজকে আলোচনা করব। তার জন্য দরকার হবে আপনাদের নবাংশ চক্র এবং আত্মকারক গ্রহ। এই দুটো গ্রহ, এই নবাংশ চক্রে আত্মকারক গ্রহটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে এবং আত্মকারক গ্রহ যেখানে আছে সেখান থেকে বিচার করতে হবে যে কোনো রাশিচক্রে সেই জাতক বা জাতিকা মুক্তিলাভ যোগ আছে কিনা, সে আর জন্মগ্রহণ করবে কিনা, এটাই আপনাদের জানাবো। তার আগে জানিয়ে নিই আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান, সে শিক্ষা বলুন, চাকরি, বিবাহ, সাংসারিক জীবন, উচ্চশিক্ষা, যে কোনো বিষয়ের উপর, এবং মানুষের জীবনে যে বাস্তু সমস্যা, বাচ্চারা লেখাপড়া করছে না, এবং শত্রু, গৃহশত্রু, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ের উপর সঠিক উপায়ে বিচার করে সঠিকভাবে সঠিক বস্তু দ্বারা স্বল্প মূল্যে বিচার করে তার প্রতিকার করা হয়। এবং যারা যারা আমার কাছে এসেছেন তারা জানেন যে আমি কীরকম ধরনের, আমি সেই অন্য অন্য জ্যোতিষীর মতো ঠগিয়ে পয়সা নিই না, বা ঠকানোর ইচ্ছাও আমার নেই কাউকে। যার জন্যে আমার জ্যোতিষের যে বৃদ্ধি, এবং আমার কোনো বিজ্ঞাপন নেই, বা আমি কারো বিজ্ঞাপন দিই না যে বিজ্ঞাপনের মাধ্যমে আসবে। কারণ আমি জানি আমি যদি ভালো তাদের করতে পারি, তারাই আমাকে লোক নিয়ে আসবে আমার কাছে, এবং তাদের সমস্ত সমস্যা যদি কেউ পড়ে, একজন ভালো হলে 10 জনকে নিয়ে আসবে। এর জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। আমার কাছে যারা জ্যোতিষ শিখছে তারাও জানে কীরমভাবে আমি জ্যোতিষ শেখাই, এবং তারা শিখে কি বলবো আর কি, তারা নিজেরাই বলে যে এরমভাবে কেউ শেখায়নি, বা এই যে শিখেছে, শেখার পর তার আর পেছন দিকে তাকাতে হবে না। সে শিক্ষা যদিও শেষ নেই, তবুও আনুমানিক যে জ্যোতিষটা জানলে মানুষের প্রেডিকশন করা যায়, সেই জ্যোতিষটা কিন্তু আমার কাছ থেকে তারা ভালোভাবে রপ্ত করে তারা নিজেরা এখন জ্যোতিষ হয়েছে বা প্রেডিকশন করছে, এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে না, এটা আমি বলতে পারি। এবং আমার কাছে যারা জ্যোতিষ শিখতে চান তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই যে আমি কি জ্যোতিষ শেখাই না, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স সমস্ত জ্যোতিষই শেখানো হয়। তার মধ্যে কর্মজ্যোতিষ, কর্ম কেরম হবে, বিবাহ জ্যোতিষ, শিক্ষা, নারী জ্যোতিষ, নক্ষত্র, নারী নক্ষত্রের যে জ্যোতিষ, এবং রোগ জ্যোতিষ, রোগ ভোগ এইসব কেমন হবে, তারপরে কুষ্টি, কুণ্ডলী এবং অষ্টবর্গ, আত্মকারক, বিভিন্ন গ্রহযোগ, বিভিন্ন তারপরে পাতকী চক্র এবং দশবর্গ গণনা, সবই কিন্তু আমি শিখিয়ে থাকি, এবং ধৈর্য সহকারে। এবং যেটা শেখাই একদম আপনার মাথায় যতক্ষণ না পর্যন্ত ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি স্টাডি করতে থাকি, যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। অতএব যদি কারো জ্যোতিষ শেখার ইচ্ছা হয় তাহলে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার আসি মূল কথায়। মূল কথা হচ্ছে মুক্তি লাভ যোগ। আর জীবনে মানব জীবন আর জন্মগ্রহণ হবে কি না, বা মানব জীবন ছাড়া কোনো জীবন আর জন্মগ্রহণ করতে হবে কি না মৃত্যুর পরে। সেই মৃত্যুর পরে যদি জন্মগ্রহণ না করতে হয়, তারই নাম হচ্ছে মুক্তি লাভ যোগ। তা কী করে মুক্তি লাভ যোগ বের করতে হবে জানতে পারবেন। এই যে নবাংশ চক্র এলো, নবাংশ চক্রে আত্মকারক গ্রহ কোনটা, এই যে সেটা বিচার করতে হবে। কি আত্মকারক গ্রহ হচ্ছে, কোনো গ্রহ ডিগ্রিতে বা স্পুটে যেই গ্রহ সব থেকে বেশি স্পুট নিয়ে থাকবে সেই গ্রহ হবে
সেই জাতক বা জাতিকা আপ্তকারক গ্রহ। ধরুন শুক্র, এই শুক্র হয়তো রইল 28 ডিগ্রিতে, কিন্তু 28 ডিগ্রি, বাকি সব গ্রহ 28 ডিগ্রির নিচে। এই দেখুন শুক্র 28 ডিগ্রিতে রইল, বাকি সব গ্রহ 28 ডিগ্রির নিচে হবে। বোঝা গেল? 28 ডিগ্রির নিচে যেই গ্রহ হবে সেই গ্রহগুলো কোনো আসবে না। এখানে শুক্রই হচ্ছে আত্মকারক গ্রহ। অন্য অন্য গ্রহ শুক্র, ধরুন কারো 27, কোনো গ্রহ ধরুন 27, ধরুন শনি 27°20 রইল, তাহলে কিন্তু 28-এর উপরে যাচ্ছে না। এই 28 ডিগ্রির উপরে যদি কোনো গ্রহ যায় তাহলে শুক্র কিন্তু আপ্তকারক হবে না। ধরুন এখানে বৃহস্পতি রইল, বৃহস্পতি যদি 29 ডিগ্রিতে যায় বা 28-এর উপর, 29 কিংবা এই 28-20-তে যায়, তাহলে বৃহস্পতি হবে আপ্তকারক গ্রহ। এইখানে এই যে 9টা গ্রহ আছে, সেই গ্রহের মধ্যে যার ডিগ্রি সব থেকে বেশি হবে সেই হবে আপ্তকারক গ্রহ। এবার সেই আপ্তকারক গ্রহ যেখানে থাকবে, ধরুন আমি এখানে দেখালাম না, ধরুন এখানে বৃহস্পতি ধরছি, বৃহস্পতি হচ্ছে আত্মকারক গ্রহ। বৃহস্পতি ধরলাম এখানে আছে, এখানে বৃহস্পতি এখানে আছে মেষে। তাহলে কি হবে? কি বলা হচ্ছে না, নবংশ রাশি দ্বাদশে কেতু থাকিলে মুক্তি লাভ হয়। তাহলে এই আপ্তকারক রাশি বৃহস্পতি, এই নবংশ কোথায়? আপ্তকারক গ্রহের নবংশ রাশি, আপ্তকারক গ্রহ এটা, তার নবংশ রাশি দ্বাদশে, এইটা হচ্ছে দ্বাদশ। এইখানে যদি কেতু থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে আর জন্মগ্রহণ পরজন্ম আর জন্মগ্রহণ করিতে হবে না, তার মুক্তি লাভ ঘটবে। আপ্তকারক নবংশ রাশি যদি মেষ বা ধনু হয়, ধরুন আপ্তকারক নবংশ রাশি যদি মেষ কিংবা ধনু হয়, ধরুন আপ্তকারক নবংশ রাশি মেষ, এই যে প্রথমটা মেষ হলো, তাহলে মেষ রাশিতে যদি আপ্তকারক নবংশ থাকে, আপ্তকারক গ্রহ থাকে, তাহলে আর যদি কোথায়? ধনুতে, এই যে ধনুতে যদি বৃহস্পতি থাকে এবং শুভ গ্রহ যুক্ত, শুভ গ্রহ বৃহস্পতি নিজেই একটা শুভ গ্রহ, তার সঙ্গে ধরুন এই শুক্র যুক্ত হলো, শুক্র একটা শুভ গ্রহ, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে, এখানে কেতুটা বাদ দিলাম আমি, কেতুটা যেহেতু দেখানো হয়ে গেছে এটা বাদ দিয়ে দিলাম। এরম যদি থাকে, আপ্তকারক যদি মেষ রাশিতে থাকে এবং ধনু রাশিতে থাকে, আপ্তকারক যেই হতে পারুক, সে বৃহস্পতি হোক বা শুক্র হোক বা চন্দ্র হোক বা রবি হোক, যেই হোক, তারা যদি এখানে থাকে, তার সঙ্গে যদি শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে জাতক বা জাতিকা পরজন্মে আর জন্মগ্রহণ করতে হয় না, তাদের মুক্তি লাভ হয়। আপ্তকারক গ্রহের নবাংশ রাশি দ্বাদশ রাশিতে, আপ্তকারক গ্রহ অন্য একটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন এটা বৃহস্পতি, আমি এটা মুছে দিলাম। শুক্র আপ্তকারক গ্রহ, শুক্র যদি আপ্তকারক গ্রহ হয়, তাহলে আত্মকারক গ্রহ যদি শুক্র হয়, তার নবাংশ রাশি যদি মেষ বা ধনু হয়, বা মেষ ধনু হইয়া কেতু যুক্ত থাকিলে, মেষ বা ধনু হইয়া, ধরুন এখানে শুক্র আছে, শুক্র আপ্তকারক গ্রহ শুক্র, এর সঙ্গে কেতু যুক্ত হলো। আপ্তকারক গ্রহ যেহেতু শুক্র, সে ধনুতে আছে, আর কোথায়? মেষে। এই শুক্র মেষে আছে, তার সঙ্গে কেতু যদি যুক্ত হয়, তাহলে আপনাকে জীবনে পরবর্তী জন্মে আর জন্মগ্রহণ করতে হবে না, যার রাশি চক্রে এরকম যোগ থাকবে।
আপ্তকারক রাশি দ্বাদশ রাশি যদি, আর একটা দেখাচ্ছি আপনাদের, এগুলো যোগ এরকম যদি থাকে তাহলে আপনাদের জীবনে বা যার থাকবে ছকে এরকম নবাংশ চক্রে, এটা কিন্তু নবাংশ চক্রে দেখাচ্ছি। আর কি বলছে, আত্মকারক গ্রহের নবাংশ রাশি দ্বাদশ রাশি যদি, দ্বাদশ রাশি যদি মীন হয়, ধরুন মঙ্গল হচ্ছে আত্মকারক গ্রহ, মঙ্গল এখানে আছে, তার দ্বাদশ রাশি যদি মীন হয় তাহলে এখানে মীন হবে। এতে যদি কেতু থাকে তাহলে কি হবে না, জাতক বা জাতিকার কি হবে, মুক্তি লাভ হবে। মুক্তি লাভ বলতে জীবনে থেকে যে পরবর্তী যে জন্মগ্রহণের ব্যাপারটা থাকবে না, মানে পরবর্তী জীবন আর জাতকের লাভ করবে না, সে মুক্তি লাভ করবে, যেটাকে আমরা বলি স্বর্গ, গিয়ে সে আর জন্মগ্রহণ করবে না পৃথিবীতে, মানে মুক্তি হয়ে গেল তার। সেটা কী জন্য হয়, তার কর্ম ভালো এবং বহু জন্মের ভালো কর্মের ফলে কিন্তু মানুষের বা ভগবানের উপর চিন্তা, ভগবানের নামের স্মরণে থাকার জন্যে হয়তো বহু জন্ম সেইরকম করার পর লাস্ট জন্মে যেই জন্মগ্রহণ করে সেই জন্মে তার মুক্তি লাভ হয়। আর কি, আত্মগ্রহণ নবাংশ দ্বাদশ রাশি যদি কর্কট হয়, দ্বাদশ রাশি ধরুন দ্বাদশ রাশি কর্কট হতে গেলে আপনাকে এইখানে আত্মকারক নবাংশ রাশি যদি এটা হয়, এই রবি মানে সিংহ হয়, সিংহে ধরুন আত্মকারক নবাংশ বুধ হলো, এখানে বুধ হচ্ছে আত্মকারক গ্রহ। তাহলে এই আত্মকারক গ্রহ যদি বুধ হয়, তার দ্বাদশে যদি কর্কট হয়, দ্বাদশ জন কর্কট হলো, এই কর্কটে যদি কেতু অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার এরকম যার ছকে থাকবে সে কিন্তু জীবনে মুক্তি লাভ করে। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা আছে, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ঘটনাগুলো বলা হচ্ছে, এটা কোনো বানিয়ে বলা নয় বা বানিয়ে কিছু বলা নয় বা নিজের থেকে কিছু বলা নয়, কারণ মুক্তি লাভ হয়তো কেউ জানে না বা দেখেও নি বা বোঝেও নি, সেটা যেহেতু উপলব্ধি করা যায় না, যেহেতু শাস্ত্রে উল্লেখ আছে, সেই উল্লেখ থাকার জন্য আপনাদের এই ভিডিওটা বানালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে মানুষের জীবনে মুক্তি লাভ হয় কি না। এটা হচ্ছে মুক্তি লাভের যোগ। এবং অনেক সময় কি দেখা যায় যে আমরা যেটা জানি যে লগ্ন থেকে যদি দ্বাদশে কেতু, মানে মীন রাশিতে কেতু থাকে, কারণ কোনো জাতকের লগ্ন যদি মেষ হয়, দ্বাদশে যদি কেতু থাকে তাহলে তার মুক্তি লাভ ঘটে, কিংবা নবমে যদি কেতু থাকে তাহলেও তার জীবনে মুক্তি লাভ ঘটে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার মোবাইল নম্বর তো আপনাদের জানাই আছে, তবু একবার বলে দিচ্ছি, 9333828747, এই নম্বরে যোগাযোগ অবশ্যই করবেন যে কোনো সমস্যার সমাধান। আজকে এই পর্যন্ত, নমস্কার।